কি করে আমি নিজের অ্যাস্থমা, ওবেসিটি, হাঁপানি, শ্বাসকষ্ট আর মোটাপা, যেটাকে বলা হয় অস্বাস্থ্যকর এক্সট্রা জমে থাকা চর্বি, সেটাকে কিভাবে আমি পুরোপুরিভাবে ঠিক করলাম একদম 3 থেকে 6 মাসের মধ্যে। আর এই রোগটা হয়েছিল আজকে না, প্রায় ফিরে যাওয়া যাক পুরোনো দিন 2019। তখন আমার বয়স হচ্ছে 12 বছর। সবে সেই রোগটা সংক্রমণ দেখা দেয় খুব অল্প মাত্রায়, কিছু সিমটেমস, কিছু আশঙ্কা দেখা দেয়। আর সেই আশঙ্কায় কেউ অতটা কেয়ারও করে না, কেন কি মনে হয় এটা খুব নর্মাল। কিন্তু আসলে যেই নর্মাল জিনিসটা একদিন খুব বড় পরিমাপের একটা রোগের সৃষ্টি হতে পারে বা পরিপূর্ণ হয়ে দেখা দিতে পারে, তখন মনে হয় যে এটা হলো কি করে আর এর সমাধান এবার করব কি করে? অনেক টেনশন, নানান চিন্তা মাথায় ঘুরতে থাকে। আর তার ওপরেই হয়ে যায় নির্ভরশীল, সেটা হচ্ছে ডাক্তার, মেডিসিন সাজেস্ট করে যে এই জায়গায় গেলে ভালো হয়ে যাবে, এই। কিন্তু ভালো হয় ওই জায়গায় গিয়ে না। ভালো হয় ভেতরের আসল যে রোগের কারণটাকে ঠিক করলে। আর 2019 থেকে 2000 প্রায় 23 এর কাছাকাছি যখন এই রোগটা আস্তে, আস্তে বড় পরিমাণে বেড়ে উঠলো, আর তাও কিছুই মনে হতো না। ওষুধ খেতাম এও। কিন্তু যখনই হঠাৎ একটা প্রবলেম ভেতরে আছেই, তার উপরে যখন কোনো আরেকটা বাইরের থেকে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তখন দুদিকের ভারসাম্যটা একদমই ভেঙে পড়ে। আর তখনই হয়ে যায় মারাত্মক একটা বিষয়। সেইটা হয়েছিল 2023 এর ডিসেম্বর মাসে 22 তারিখ 22 তারিখ 22 তারিখ ৯টার সময় বাড়ি ফিরছিলাম বাইকে করে। তখনই হয়ে যায় একটা দুর্ঘটনা, সেই অ্যাক্সিডেন্ট যেটা বলা যায়। সেই অ্যাক্সিডেন্টে আমি একদম ছিটকে পড়ে যাই রাস্তার ওই পাশে। মানে পেছন থেকে পেছনে বসেছিলাম। এমনভাবে ছিটকায় সেটা উড়িয়ে গিয়ে সামনে পড়ি। আর ২ হাত এরমভাবে পড়ার কারণে সোজাভাবে পুরো বুকে লাগে আর হাতের পুরো ছাল উঠে যায়। আর সেই হয়ে গেল এমন একটা দুর্ঘটনার পরিণতির ফল। আর সেই সময় থেকেই যে শ্বাসকষ্ট, হাঁপানিটা ছিল সেটা পুরো মাপে বেড়ে গেল। কেন কি একটা আঘাত আগে থাকতেই ছিল। একটা আঘাতের পরে আরেকটা আঘাত, তখনই দুটোর মধ্যে এত পরিমাপে ইমব্যালেন্স হয়ে গেল, যার ফলে দুটো বাদই ভেঙে গেল। আর সেই ফলে হয়ে গেল মারাত্মক ঘটনা। আর সেই থেকে নিঃশ্বাস নিতে এত কষ্ট। গ্যাস দেওয়ার পরে ক্যাপসুল ব্যবহার করেও কিচ্ছু হচ্ছিল না। সেটাকে মানে যেটা আগে রোজ দিনে ১ বার বা একসময় নেয়া হতো, সেটা বেড়ে দিনে ২-৩ বার। তাও মনে হচ্ছে কিছুই হচ্ছে না। একবার ডাক্তারের দেখানো, একবার এক্স-রে করা, একবার ডাক্তারের ওষুধ খাওয়া ঠিক হচ্ছে না, ফোন করা, তারপরে আবার আরেকটা ডাক্তার দেখানো। সেও ওষুধ দেয়া, শুধু ওষুধ, ওষুধ, ওষুধ। কিন্তু লাস্টে যেদিনকে সেটা বেড়ে যায়, আর সেই সময়ে যখন ডাক্তারবাবুকে ফোন করা হয়, তখন বলে কি, ওষুধটা খাও, আর ফট করে কেটে দেয় ফোন। তার মানে তখনই বুঝে গেলাম যে ওষুধের মানে ওষুধ জীবনে সারে না। ওষুধ সেই জিনিসটাকে মেইনটেইন, নিয়ন্ত্রণ করে বা সেটা ওই জায়গায় ঠিক করে, কিন্তু সেই জিনিসটা অন্য কিছুতে ট্রান্সফার হয়ে যায়। আর সেই থেকে আমি বুঝলাম যে ওষুধের দ্বারাই এটা সম্ভব না ঠিক হওয়া। কেন কি সেটা অনেকই দ্রুত লাস্ট স্টেজে চলে গেছে। আর ২ দিকে আরো প্রবলেম। না হজম হওয়া ঠিকভাবে, না ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারা, না ব্যথা সারছে। তারপরে আমি ভাবলাম এর আসল রহস্য কারণটা কি? সেটা কে এই জিনিসটা তৈরি করেছে? সেটা দেখছি যে এটা আমারই ভুল। ছোটবেলার থেকে বছরের বছরে ঠান্ডা লাগা, পুকুরে স্নান করা, যখন তখন বৃষ্টিতে ভেজা, উল্টোপাল্টা খাওয়া, যার ফলে এই যে প্রবলেম, যার ফলে এইসব যত প্রবলেম ধীরে, ধীরে আরো বেশি পরিমাপে শরীরের ভেতরে একদম মানে আমি আকর্ষণ করে তাকে নিয়ে আসছি। ডেকে নিয়ে আসছি। এরম হয়ে গেছে। মানে কি বলবো? শরীরকে মানে আমি এমনভাবে দেখছিলাম যেটা কি মানে কোনো একটা
যে রাস্তায় কোনো মানুষ বসে আছে একদম দুর্লভ অবস্থায়, তার দিকে যেরম কেউ ঘুরেও তাকায় না বা কিরাম নজরে দেখে সবাই, সেইভাবে দেখা। তারপরে আমি যখন এই সব প্রবলেম যখন আস্তে আস্তে আমি বোঝার চেষ্টা করলাম, সেটা মনে হয় জানুয়ারি মাসের 22 থেকে 23 তারিখ এরম হবে। তারপরে মানে 1 মাস পরে, তার মানে এত প্রবলেম, ডাক্তার দেখানো এইসব। তারপরে আমি আসল রহস্যটাকে বের করলাম। তারপরে জানলাম উল্টো পাল্টা খাওয়া দাওয়া প্রথমত, দ্বিতীয়ত বছরের বছর একই ভুল করে যাওয়া, তৃতীয়ত এত গ্যাস অ্যাসিডিটি, ইনডাইজেশন, না হজম হওয়া, পুরনো মল জমে থাকা। আর তার জন্যেই মানে শরীরের ভেতরে এত পরিমাণে টক্সিন, ময়লা, আবর্জনা ভর্তি হয়ে যাওয়া। আর সেই ফলে বডি আর ওয়ার্কই করতে পারছে না। আর সেই ফলে যেই জায়গায় বারবার সেই প্রবলেমটা দেখা দিয়েছে, যেটা সর্দি কাশি ঠান্ডা, সর্দি কাশি ঠান্ডা, সেই জায়গাটায় কি হয়েছে, সেই কফগুলো জমে গেছে, শক্ত হয়ে গেছে, আর এয়ারওয়েজের মধ্যে বন্ধ হয়ে গেছে, আর তার জন্য কোনো নিঃশ্বাসই নিতে পারছি না। আর তারপরে মেডিসিন পুরোপুরি স্টপ, কিছু রিসার্চ করি নিজের ওপরে। প্রথমত রিসার্চ, কিভাবে আমি এই রোগের মধ্যে গেলাম, রোগটা আসলে কি, তার কারণ আর সমাধান কি করে করা যাবে। তারপরে বুঝলাম যে এয়ারওয়েজের যে পুরনো ময়লা, যত সব কফ জমে আছে, সেইটাকে বের করতে হবে। আর সেটা বের করতে গেলে কি কি করণীয়, আমি দেখেছি যে ঠান্ডা লাগার সময় সেই কফগুলো বের হয় খুব বেশি পরিমাপে, কিন্তু সেগুলো খুব বেশি গাঢ় হয় না, বেশি শক্ত হয় না। যেটা ওপর থেকে হয়ে আছে সেগুলোই বেরোয়, আর ভেতরের গুলো যেগুলো শক্ত সেগুলো ভেতরেই থেকে থাকে। তারপরে এমন কি যে এমন কিছু খাওয়া যাক আর এমনভাবে করা যাক যাতে ঠান্ডা লাগার মধ্যেই এই পদ্ধতিটা যেই ব্যবহার করব তখনই ভেতরের পুরনো যে শক্ত দলা পাকানো কফগুলো আছে সেইগুলো যেন বেরিয়ে যায় এয়ারওয়েজ থেকে, শ্বাসনালী থেকে। আর তখনই আমি যেসব মাছ, মাংস, ডিম, ছানা, দুধ, মাখন, ঘি এগুলো সব বন্ধ করে দিলাম। জানি যে এগুলো এক্সট্রা হাই প্রোটিন, তাদের মধ্যে এক্সট্রা তাদের হরমোনস, তাদের কেমিস্ট্রি সব কিছু আছে, বায়োলজি, সেগুলো বন্ধ করলাম। তার বদলে আমি কি করলাম, যেগুলো প্রাকৃতিক খাবার, যেগুলো ন্যাচারাল ফর্মে আছে, সিজনাল ফল, ফ্রুটস, আর যেগুলো তোমার বলা যায় আহ, কিছু স্প্রাউটস, যেগুলোকে ছোলা, বাদাম কাঁচা যেগুলো অবস্থায় থাকে ভিজানো, তার অঙ্কুরিত করা, অঙ্কুর বের করা, সেগুলো খাওয়া শুরু করলাম। খেলে হবে না, তার আগে ভেতরে পুরোনো মলটাকে বের করলাম। পুরোনো মল বের করার জন্য কিছু হোয়াইট প্যাক, অ্যানিমা এগুলো ব্যবহার করলাম। সেগুলো করার পরেও রুটিনটাকে ঠিক করলাম যে সকালে উঠে কি কি করব, পরপর কি করে করতে হবে, সব কিছু এ টু জেড পুরো একদম রুটিন ফিক্স সেট করে কখন কি বন্ধ হবে সেইভাবে ব্যালেন্স করে সেটাকে চালাতে শুরু করলাম। প্রথম 3 থেকে 4 দিন তো কিছুই হচ্ছিল না পুরোপুরিভাবে ঠিক, কেন কি নিজে করছি, জানি না কি হবে কি না। তারপরে যে 7 দিন পার হলো তখন বোঝা গেল যে এইভাবে এই টাইমে করব। তার মানে এই টাইমে এইভাবে করলে, সহজভাবে পদ্ধতিটাকে ফলো করলেই আমি এই যে প্রবলেমটাকে এইটাকে সমাধান করতে পারবো। সেটা 14 দিন পার হয়ে গেল, ধীরে ধীরে দেখলাম যে আমার ঠান্ডা লেগে গেল, ঠান্ডা সর্দি চলে আসলো। আমি বললাম এই সেই সুযোগ যে পুরনো মল কফকে বের করা, আর পুরনো মলকে তার সঙ্গে তো বের করতেই হবে। আর তারপরেই আমি ঠান্ডাটা লাগিয়ে নিলাম, যাতে যে পুরনো ওপরের যেই কফগুলো, যেগুলো গাঢ় না, বেশি শক্ত না, সেগুলো তো বেরোনো শুরু করবে। আর তারপরে এমন কিছু খাবার, জুস আর অ্যানিমা ওয়েট প্যাক সব ব্যবহার করব যাতে ওর সঙ্গে সঙ্গে সেই ভেতরের যে পুরনো শক্ত কফগুলো বেরিয়ে আসবে। আর সেইটা
আমি করলাম আর তারপরে দেখতে পেলাম পুরনো কফগুলো বেরোনো শুরু হয়ে গেল দিনের পর দিন 5-6 দিন একভাবে। তখন দেখলাম আস্তে আস্তে পুরোপুরি আমি ঠিক হয়ে ওজন কমে গেল, ব্রণও চলে গেল। তারপরে নিঃশ্বাস নিতে শুরু করলাম ভালোভাবে। তারপরে আরো ভালোভাবে প্র্যাকটিস, ভালোভাবে পুরোপুরি সেই ডায়েট ফলো করার পরে পুরোপুরিভাবে ৩ মাসের মধ্যে পুরো সবকিছু সেরে গেল। আর তারপরে বুঝলাম ডিজিজ ইজ ইম্পসিবল। রোগ হওয়া অসম্ভব শীঘ্র, তাড়াতাড়ি। কিন্তু ওটাকে ঠিক করা একদমই সহজ। যেভাবে কোনো মানুষ ঘুমাতে না চাইলেও বিছানায় গিয়ে ঘুমানোর নাটক করে, সে ঘুমিয়ে পড়ে। সে বুঝতেই পারে না কখন ঘুমিয়ে পড়লাম সেইভাবে। তার জন্যেই আমি বানিয়েছি আল্টিমেট হেলথ ব্লুপ্রিন্ট, জিরো মেডিসিন প্রোটোকল, দ্য ওয়ান ফিক্স। এমার্জেন্সি তো ডাক্তারের কাছে সবাই যাবে। যেরকম অ্যাক্সিডেন্টের কারণে কেটে ছুলে কোনো জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে, সেই জন্য ব্যান্ডেজ ট্যান্ডেজ মলম লাগানো এসব সব কিছুই দরকার। আর ২ নাম্বার হচ্ছে কি কোনো ওই যে ইন্টারনাল প্রবলেম, অর্গান ফেল হয়ে গেছে, হয়ে ট্রান্সফার করা, সেটাকে যে যে রোগটা হয়েছে সেটাকে ঠিক করার জন্য এমার্জেন্সি তোমার সার্জারি বাগেরা এসব সব কিছুই হয়। আর যাই হোক, আর যে মিডিল স্টেজে আছে, যার প্রবলেম হয়েই যাচ্ছে কিন্তু সারছে না, তার মানে কি তার সুযোগ এখনো আছে ডাক্তারের কাছে মানে বাঁচার জন্য। কেন কি সে যদি সঠিক নিয়ম পালন করে, কিভাবে প্রবলেমটাকে ঠিক করা যায়, কি করতে হবে পরপর, কেন কি সে কনফিউজ হয়ে যায়। তার জন্যই আমি দেখলাম কি এই প্রবলেম শুধু আমার না, সবারই। আর এই প্রবলেমের থেকে মুক্তির উপায় শুধু একটাই, সঠিক নিয়ম, খাওয়া দাওয়া, পুরনো মলকে বের করা। আর সেইটা সবাই গুলিয়ে ফেলে। তার জন্য আমি একটা প্রোটোকল বানিয়ে দিলাম, যেখানে কারণ আসল রহস্য কি, কিভাবে করতে হবে, কি করতে হবে, পরপর কি করলে ভালো হয়, এ টু জেড সব। আর সেটার নাম দিয়ে দিলাম দ্য জিরো মেডিসিন প্রোটোকল, দ্য ওয়ান ফিক্স, উইদাউট ডুইং হার্ড, ইজি ওয়ে টু রিভার্স ইউর অল ইন্টারনাল মাল্টিপল হেলথ প্রবলেম। যেটাকে সহজ পদ্ধতি, কোনো কিছু বেশি মাথা না ঘামিয়ে, না বেশি কোনো কষ্ট করে, সহজ উপায়ে সেটাকে পুরোপুরিভাবে যে ইন্টারনাল প্রবলেম ঠিক করা। আর সেটা আমি আপলোড করে দিলাম। আমি হচ্ছে অ্যামাজনে দিয়ে দিই। আর একটা হচ্ছে গুগল প্লে স্টোর, গুগল বুক স্টোরে যেটা আছে সেটা দিয়ে দিলাম। লিঙ্ক ইন ডিসক্রিপশনে দেখতে পারো। আর কি ব্যবহার করতে হবে, কি খেতে হবে, আরো যে খাবারের রুটিন ফুটিন, চ্যাপ্টার নাম সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে খবর রাখা, আর কিছু অনেক কিছু খাবার দাবার যা যা সবকিছু দিয়ে দিয়েছে, দেখতে পারো। আর এই হচ্ছে এইভাবেই ঠিক করলাম আমার সব ইন্টারনাল লাইফস্টাইল হেলথ, যত সব প্রবলেম ছিল, যত সব রোগ সব ঠিক হলো। আর তারপরেই দেখতে পাচ্ছ আগে কিরাম দেখতেছিলাম, মনে হচ্ছে স্বাস্থ্যকর। এটা ম্যাটার করে না যে কে দেখতে স্বাস্থ্যকর, কে দেখতে রোগা। এটা ম্যাটার করে সে হেলদি কি, সে রোগমুক্ত কিনা, এটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের কি মতামত? কেন কি দেখেছি সবাই নানান রকম ভিডিও দেখে যায়। একজনে এ বলছে, একজনে ও বলছে। কিন্তু কেউ এটা দেখাচ্ছে না, যতই সে আলাদাভাবে বলার চেষ্টা করছে যে হলে ও, এ বলছে ও। কিন্তু এটা বলছে না যে আসল রোগটা কিভাবে ঠিক করা যায়, কি করা উচিত, কিরমভাবে করা উচিত, আর সহজ উপায় কি, আর আসল রহস্যটা কি রোগের, মানে এটা কি আসলেও রোগ না অন্য কিছু। কেন কি রোগটা সেটাই বলে যে জন্মগত নিয়ে আসে, যেটা অটোমেন ডিজিজ যেটা বলা হয়। আর এগুলো তো হচ্ছে ইন্টারনাল লাইফস্টাইল হেলথ প্রবলেম, যেটা জীবনযাপনের, খাবার দাবার আর ভুল অভ্যাসের কারণে গড়ে উঠেছে। আর আমি ভালোভাবে বলতে পারছি না জানি, কিন্তু আমি আরো চেষ্টা করছি ভালোভাবে বলার, যাতে আরো সবাইকে বুঝাতে পারি। আর যা লোক সার্চ করে ইউটিউবে, যত রকমের হেলথ প্রবলেম নিয়ে,
এর কারণ কি, এ করলে কি ভালো হয়, কি সবার আসল কারণ রহস্য কি সেটাকে বলার আমি চেষ্টা করব। জানি যে ভালো করে বলতে পারবো না, কেন কি অভ্যাস নেই, কিন্তু তাও যেটুকু জানি সেটা বলার চেষ্টা করছি আর সেটাই চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার কি মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবে। মনে হয় কেউ দেখছে ভিডিওটা, আমি তো জানি না, মনে হয় যে ইউটিউব পৌঁছাবে না কারো, মানে পাঠাবে না কারোর কাছে যে কেউ ভিডিওটা দেখুক বা ক্লিক করবেও না, কেন কি সবকিছু প্রপার ভালো লাগছে না দেখতে।